আসলে সমাজ তাকেই মূল্যায়ন করে যার অবদান সমাজে আছে। আমাদের সরাসরি অবদান খুব কম। আরেকটা বড় সমস্যা আমাদের প্রফেশনাল অর্গানাইজেশন বা সাংগঠনিক দক্ষতা আমাদের নেই। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স তারা সাংগঠনিকভাবে কতটা প্রাগ্রসর। কিন্তু আমাদের ওইভাবে সাংগঠনিক কোনো দক্ষতা নাই। সাংগঠনিক আমাদের আ আ প্রোগ্রেস নেই। যে আমাদের সাবজেক্ট কিন্তু কোনো মৌলিক সাবজেক্ট না। এটা একটা হাইব্রিড সাবজেক্ট। আমাদের সাবজেক্টে প্রতিনিয়ত নতুন কিছু যোগ হয়। এইজন্যে দেখা যাবে যে প্রত্যেক ৫ বা ১০ বছর পর পরই আমাদের কারিকুলাম ডেভেলপ হয়। তো যেটার সমস্যা আমাদের এটা টেকনিক্যাল সাবজেক্ট। যার কারণে আমরা যে থিওরিটিক্যাল নলেজ নিয়ে আসছি, ওইটা যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আমরা শিখে না আসি, তাহলে কর্মক্ষেত্রে আমাদের একটা স্কিলে বড় সমস্যা তৈরি হবে। আমাদের পেশাজীবী যারা আছেন প্রফেশনাল ক্ষেত্রে, তাদের মধ্যে অনেক যোগ্য পেশাজীবী আছেন, যারা একদম লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট যে বিষয়গুলো লাইব্রেরিতে আসছে, সেইগুলোর উপরে অনেক দক্ষ। তো আমার মনে হয় যে ১টা ২টা কোর্স যদি তাদের অনার্সে বা মাস্টার্সে রাখা যায়, যেটা এই প্রফেশনাল যারা আছে তারা পড়াবে, এবং তাদের অর্জিত জ্ঞান তারা তাদের এই জুনিয়রদের মধ্যে প্রবাহিত করবেন। এই ধরনের সুযোগ যদি থাকে, তাহলে তাদের স্কিল ডেভেলপমেন্টটা অনেক সুন্দর হবে এবং কর্মক্ষেত্রে যারা আছে তাদের সাথে জুনিয়রদের একটা সেতুবন্ধন তৈরি হবে। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট জেন টক তরুণ পেশাজীবীদের চোখে লাইব্রেরি পেশা বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনার ১৫তম পর্বে। পুরোটা এবং আমাদের আজকের পর্বের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশিকুর রহমান, ডেপুটি লাইব্রেরিয়ান, দি গ্রিন সিটি অফ বাংলাদেশ। আসলে আমাদের আলোচনার যেহেতু শীর্ষ বক্তব্যই হচ্ছে লাইব্রেরি পেশার তরুণ পেশাজীবীদের চোখে লাইব্রেরি পেশার বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা, সেক্ষেত্রে আমি আসলে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের যে লাইব্রেরি পেশাজীবীদের যে অবহেলা বা তারা যে গ্রন্থাগার পেশাজীবীরা যে আজকের সামাজিক ব্যবস্থায় যে অবহেলিত হয়েছেন, এই ব্যাপারে আমি আপনাদের সম্পর্কে জানতে চাচ্ছি যে কেন তারা আসলে অবহেলিত। এ বিষয়ে আপনি আপনার অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করতেন। ধন্যবাদ। আসলে কিছু তিক্ততা আসলে আমাদের উত্তরের মধ্যে এসে যেতে পারে। আমি বাস্তবিক ক্ষেত্রে যেটা বলবো যে আমাদের যে রোল, লাইব্রেরিয়ান হিসেবে যে আমাদের রোল, এটা আসলে অ্যাক্টিভ না, প্যাসিভ। আমাদের 80% কাজ হয় বিহাইন্ড দ্য সিন। যার কারণে কমিউনিটিতে আমাদের যারা ইউজার বা যাদের সাথে আমরা চলছি, সমাজের কথাও বলেন, সেখানে কিন্তু আসলে আমাদের রোলটা প্যাসিভ, অ্যাক্টিভ না। তাদের সাথে সরাসরি সংযোগ হয় না। যার কারণে একজন লাইব্রেরিয়ান কি, লাইব্রেরিয়ানের কাজ কি, এই ধরনের বিষয়গুলো সমাজে আসলে ওইভাবে পরিচিত না। আর আমাদের নেটওয়ার্কও খুব ছোট। আপনি যদি দেখেন যে শিক্ষাক্ষেত্রে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলো শিক্ষক থাকেন, কিন্তু পাশাপাশি কতগুলো লাইব্রেরিয়ান থাকেন, খুবই অল্প। যার কারণে সামাজিক প্রেক্ষাপটে আমাদের পরিচিতিটা খুব কম। ইভেন লাইব্রেরিয়ান এই বানানটাও অনেকে জানে না, উচ্চারণ করতে জানে না। এছাড়া আরেকটা সমস্যা কথা আমি বলছি, সেটা হলো আমাদের অবদান। আসলে সমাজ তাকেই মূল্যায়ন করে যার অবদান সমাজে আছে। আমাদের সরাসরি অবদান খুব কম। যেমন ডাক্তার বলেন যে একজন ডাক্তার সমাজে অবদান রাখছে এবং জনগণ সরাসরি তাদের উপকৃত হচ্ছে। একজন ইঞ্জিনিয়ার বলেন, একজন শিক্ষক বলেন, ওনার দ্বারা যাদের যে কমিউনিটি আছে সরাসরি এরকম সরাসরি তাকে উপকৃত হচ্ছে। কিন্তু একজন লাইব্রেরিয়ানের আসলে সরাসরি উপকৃত করা সমাজকে বা কমিউনিটিকে, এটা আসলে ভূমিকাটা খুব কম। যার কারণে সমাজ যেহেতু আমাদের সম্পর্কে জানে না, আমাদের কাজ সম্পর্কে জানে না, আমাদের ভূমিকা সম্পর্কে মূল্যায়ন করে নাই, এই কারণে আমাদের আসলে অবহেলিত। তো আমাদের যেটা দরকার এই অবহেলা কাটাতে, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি এনগেজমেন্টটা বাড়াতে হবে। আরেকটা বিষয় হচ্ছে পাণ্ডিত্য। একটা সময় লাইব্রেরিয়ান যারা হতো তারা আসলে পণ্ডিত ব্যক্তি ছিলেন, এবং যারা প্রথমে লাইব্রেরিতে জয়েন করতেন তারাও এক সময় নিজেদেরকে পণ্ডিত বানিয়ে নিতেন। আমার শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর মহোদয়, সাবেক ভাইস চ্যান্সেলর মহোদয় সামদানি স্যার বলতেন যে মনে করা হয় যে লাইব্রেরি প্রফেশনে যারা আছে তারা সেলফ লার্নার, এবং একটা সময় তারা পণ্ডিতে পরিণত হবে। কিন্তু আমাদের মধ্যে এই যে পাণ্ডিত্য, এটারও এখন ঘাটতি চলে আসছে।
যার কারণে সমাজে আসলে আমাদের ওইভাবে পরিচিতি নাই, আমাদের ওইভাবে ভূমিকাও নাই, ওইভাবে আমরা সমাজে পরিচিত হচ্ছি না। এই কারণেই এই অবহেলা। তো এই অবহেলা দূর করতে আসলে একটাই ওষুধ, সেটা হচ্ছে যে সমাজে আমাদের বা কমিউনিটিতে, আমরা যে কমিউনিটিতে বাস করি সেখানে আমাদের এই কমিউনিটি এনগেজমেন্টটা অনেক বাড়াতে হবে। এটাই আমার কাছে মনে হয়। ধন্যবাদ। আচ্ছা, যেহেতু স্যার আপনি বললেন অ্যাক্টিভ প্যাসিভ এর একটা অবদানের কথা, আবার শিক্ষাক্ষেত্রের কথাও যেহেতু বললেন, আসলে শিক্ষাক্ষেত্রের কথা যখন আমরা বলতে যাই তখন কিন্তু আসলে এখন লাইব্রেরি বা গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান ব্যবস্থাপনায় এই বিষয়টি কিন্তু এখন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার জন্য পড়ানো হচ্ছে। তবে সেক্ষেত্রে কিন্তু বাস্তবিক অর্থে আমরা দক্ষ পেশাজীবী কিন্তু আমরা পাচ্ছি না। তো এই যে এই একটা পরিস্থিতিতে একটা শিক্ষা কারিকুলাম, শিক্ষার্থীদের অবদান, শিক্ষার্থীদের মানসিকতা এবং শিক্ষকদের যে অবদান এবং সামাজিক যে আলটিমেট যে একটা প্রেক্ষাপট আছে, এখানে যে একটা চতুর্মাত্রিক একটা সংকট তৈরি হয়ে যাচ্ছে, এই সংকটের মূলে আসলে কি কাজ করছে বা কোন বিষয়টিকে আপনি দায়ী বলে মনে করছেন? আহ, আমার কাছে যেটা মনে হয় আসলে কারিকুলাম নয়। কারণ আমি যখন ছাত্র ছিলাম, আমরা যখন ছাত্র ছিলাম তখন শুনেছি যে আমাদের কারিকুলাম নতুন তৈরি হয়েছে, এবং সেটা একটা অস্ট্রেলিয়ার একটা খুব নামকরা বিশ্ববিদ্যালয় থেকে এই কারিকুলাম মডেল ধরে করা। সুতরাং আমার কাছে মনে হয় না যে কারিকুলাম কোনো সমস্যা। কারিকুলাম একটা নির্দিষ্ট সময় পর পর আপডেট হতে থাকে, এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক যারা আছেন ওনাদের একটা ফ্রিডম থাকে যে ওনারা অনেক কিছু কারিকুলামের এলাবোরেট করেও পড়াইতে পারেন, বা কারিকুলামের বাইরেও পড়াইতে পারেন, ঠিক আছে, যদি সমসাময়িক প্রয়োজন হয়। সুতরাং কারিকুলাম আমার কাছে খুব বেশি বাধা মনে হয় না এই দক্ষ পেশাজীবী তৈরি হওয়ার জন্য। যেটার পরে সমস্যা হয় সেটা হচ্ছে যে আমাদের শিক্ষক মহোদয়গণ আরেকটু যদি যত্নবান হন, তাহলে আমাদের যারা শিক্ষার্থী তারা যদি আরেকটু মনোযোগী হন, তাহলে এই যে দক্ষতা, স্কিল ডেভেলপমেন্ট, এইটা আসলে তৈরি হয় না, যার কারণে এই দক্ষ পেশাজীবী তৈরি হচ্ছে না। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের পরিষ্কার হবে। আমাদের সময় আমরা প্রায় 2500 মার্ক আমাদের ছিল, সেখানে আমরা প্রায় 1000 মার্কস আমরা পড়েছি কম্পিউটার রিলেটেড সাবজেক্ট হিসাবে। কিন্তু সেই সময় কোনো আমাদের ল্যাব ছিল না, বা ল্যাব থাকলেও ওইখানে আমাদের অবারিত অ্যাক্সেস ছিল না, খুব অল্প পরিমাণ আমরা ইয়ে করেছি, মানে আমরা এই যে সিডিএস আইএসএস শিখেছি, সেখানে কোনো কম্পিউটারই আমাদের ছিল না, কম্পিউটারে কাজই করানো হয়নি। তো দক্ষতাটা কিভাবে তৈরি হবে? দক্ষতা তো আসলে যেটা মার্কেটেই ব্যবহার হচ্ছে, যে জ্ঞানগুলো মার্কেটে লাগছে, সেগুলোর উপরে তো যদি আমাদের শিক্ষার্থীরা শিখে আসেন, তাহলে তো দক্ষতা তৈরি হবে। তো আমি মনে করি যে এখানে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। ওনারা যদি যেটা কাটিং এজ টেকনোলজি, কাটিং এজ লার্নিং এলিমেন্ট যেগুলো আছে, যেগুলো বাজারে প্রচলিত, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যেগুলো দরকার পড়ছে, সেগুলো যদি শিখান, এবং আমাদের শিক্ষার্থীরা যদি মনোযোগ সহকারে সেই দক্ষতাগুলো শিখেন, তাহলে আমার মনে হয় যে দক্ষ পেশাজীবী তৈরি হওয়াটা সম্ভব। আমার কাছে এটাই মনে হয়, কারিকুলাম আমার কাছে খুব বেশি ইয়ে মনে হয় না। জি, ধন্যবাদ। স্যার, দক্ষতা নিয়ে যখন আমরা কথা বলছি, মানে দক্ষ পেশাজীবী, তো এই দক্ষতাটা আসলে প্রয়োগ করার ক্ষেত্রে বা দক্ষতা ইমপ্লিফাই করার ক্ষেত্রে আমরা হচ্ছে এখন বর্তমান যে যুগে, সেটা আমরা চাকরির ব্যাপারটাকেই বুঝে নিই, চাকরির বাজারকেই ধরে নিই। দক্ষতাটা অনেক ক্ষেত্রেই চাকরি কেন্দ্রিক হয়ে গিয়েছে, লাইব্রেরিয়ানদেরও তাই, এবং আমাদের সাবজেক্ট থেকে পাশ করে বের হয়ে কেউ বেকার থাকে না। তো এই যে পড়াশোনাটা, লাইব্রেরি সেক্টরের যে পড়াশোনাটা শুধুমাত্র চাকরি ক্ষেত্রে বা চাকরি বেসড হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে আসলে কি লাইব্রেরিয়ানদের মূল্যবোধের কি কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাকি তাদের পথ প্রদর্শনেরই অভাব রয়েছে, নাকি এই দুটোর সমন্বয়ে আসলে সামগ্রিক ব্যবস্থাপনাটাতেই ঘাটতি রয়েছে? আপনি কি মনে করেন? আহ, আমার কাছে যেটা মনে হয়, চাকরি পাওয়ার আশায় যারা পড়তে আসছেন, আসলে তো আমরা পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয় লেভেলে, একটা বড় উদ্দেশ্য, পুরোটা নয় কিন্তু একটা বড় উদ্দেশ্য চাকরি পাওয়ার আশাতেই। আমি পার্সোনালি আমার কথা বলছি, হেসেই বলছি যে আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই তখন অনেকগুলো সাবজেক্টে চান্স পেয়েছিলাম, কিন্তু আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা বললেন যে না, এই সেক্টরে চাকরি পাওয়া সহজ, তুমি এই সেক্টরেই পড়ো। তো আমি পড়লাম। একটা বিষয় যে এখানে আমি আরেকটা উদ্দেশ্যে এসেছিলাম, সেটা হলো ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিতে বইয়ের প্রতি একটা
আহ, আমি কি বলবো, একটা প্যাশন ছিল। আমরা সবাই বই পড়ুয়া ছিলাম, যার কারণে লাইব্রেরিতে থাকতে পারবো, লাইব্রেরিতে বসবাস করতে পারবো, লাইব্রেরিতে চাকরি করতে পারবো, সময় কাটাতে পারবো, এই যে একটা অ্যাট্রাকশন, সেটার জন্য কিন্তু আমি এসেছিলাম। তো এটা আমার কাছে মনে হয় যে চাকরি পাওয়ার আশায় কেউ যদি আসে সেটা ভুল নয়। কিন্তু লাইব্রেরিয়ানশিপ যে একটা নোবেল প্রফেশন, লাইব্রেরিয়ানশিপের একটা যে ভূমিকা, লাইব্রেরিয়ানের যে ভূমিকা, তার মানে যে গঠনমূলক ভূমিকা সমাজে আছে, এবং একটা নোবেল প্রফেশন, একটা এত পুরাতন একটা প্রফেশন, সেইটার যে পথ নির্দেশনা, যে সমাজে তার ভূমিকা কি, কি ধরনের হওয়া উচিত, কতটা নোবেল প্রফেশন, এই ভূমিকাগুলো একজন শিক্ষার্থীর মাথায় গেঁথে দেওয়া দরকার। তার পথ প্রদর্শনটা সুন্দরভাবে হওয়া দরকার। এক্ষেত্রেও আমি বলবো যে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়, তারপর আমাদের সিনিয়র যারা আছেন, তাদেরও অনেক ভূমিকা আছে। আমার মনে হয় যে এটাই চাকরি পাওয়ার আশায় এই প্রফেশনে আসা বা এই শিক্ষাক্ষেত্রে আসা, এটা আমার কাছে অপরাধ বা কোনো ধরনের ডিভ্যালুয়েশন মনে হয় না। এটা এক ধরনের পজিটিভনেসই আমার মনে হয়। ধন্যবাদ। স্যার, আমরা যেহেতু চাকরির কথাই বলছি, দেখুন আপনি তো অনেকদিন ধরে লাইব্রেরি প্রফেশনে আছেন এবং আপনি অনেক অভিজ্ঞ একজন মানুষ। তো সেক্ষেত্রে এই যে আমরা যে লাইব্রেরি পেশায় যে এখন যারা লাইব্রেরি সাবজেক্টে যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছেন বা যারা ফ্রেশার্স হিসেবে জয়েন করবেন, তাদের মধ্যে একটা ধারণা কিন্তু আছে বা তারা মোটামুটি জানে যে আমাদের এই প্রফেশনে কিছুটা বৈষম্য রয়েছে, যে বৈষম্যটা কিছু ক্ষেত্রে আছে বেতনাদি, কিছু ক্ষেত্রে আছে পদোন্নতি বা সামাজিক যে মর্যাদা, সে বিষয় তো আছে। আবার গ্রেডিং এর ক্ষেত্রে, সরকারি চাকরিতে গ্রেডিং এর ক্ষেত্রেও একটা বৈষম্য আমাদের কিন্তু রয়ে গেছে। তো এই বৈষম্যটা কিন্তু আমাদের তরুণ প্রজন্মদের মধ্যে একটি হতাশার তৈরি করছে। এখন এই বৈষম্য নিরসনে সরকার বা সামগ্রিকভাবে কি ধরনের ভূমিকা আসলে রাখা যায়, বা এই বৈষম্য থেকে কাটিয়ে তরুণ প্রজন্মকে আমরা কিভাবে উদ্বুদ্ধ করতে পারি যেন তারা সত্যিকার অর্থেই একজন লাইব্রেরি প্রফেশন হিসেবে যুক্ত হতে চান? আহ, এইখানে আসলে সিস্টেমেটিক দুর্বলতা বা ব্যর্থতা আছে বলেই আমার মনে হয়। এটা একটা কারণ হচ্ছে যে আমরা আসলে আহ, আমাদের শিক্ষাক্ষেত্র যেভাবে এগিয়েছে, আমরা ওইভাবে আসলে আমরা লাইব্রেরিয়ানরা আগাতে পারিনি। আমাদের নিজেদেরকে প্রমাণ করার জন্য যেই ধরনের দক্ষতা, যোগ্যতা আমাদের দরকার ছিল, ওইভাবে আসলে আমরা এগোতে পারিনি। যার কারণে আমাদেরকে সমাজ বা সরকার ওইভাবে মূল্যায়ন করছে না। আরেকটা বড় সমস্যা, আমাদের প্রফেশনাল অর্গানাইজেশন বা সাংগঠনিক দক্ষতা আমাদের নেই। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, দেখেন ওনাদের যেই যখন থেকে ওনাদের শিক্ষা ব্যবস্থা শুরু, আমাদেরও কিন্তু খুব পিছিয়ে নাই, আমরা অনেক দিন আগেকার একটা একটা প্রফেশন। কিন্তু তারা সাংগঠনিকভাবে কতটা প্রাগ্রসর, ইঞ্জিনিয়াররা সাংগঠনিকভাবে কতটা পাগ্রসর, আপনি যদি দেখেন যে ফার্মেসি কাউন্সিল আছে, ওখানে কাউন্সিলের অনুমোদন ছাড়া কেউ তার ডিগ্রি ইউজ করতে পারে না। তারপরে লয়ারদের কাউন্সিল আছে, সেখানে কাউন্সিলে প্রমাণ করা ছাড়া কেউ প্র্যাকটিস করতে পারে না। কিন্তু আমাদের ওইভাবে সাংগঠনিক কোনো দক্ষতা নাই, সাংগঠনিক আমাদের প্রোগ্রেস নেই, যে আমরা যে সাংগঠনিকভাবে আমাদের নিজেদেরকে উপস্থাপন করব সরকারের কাছে বা যারা রেগুলেটর আছেন এই প্রফেশনকে উঠানোর জন্য বা সিলেক্ট করার জন্য, সেই রেগুলেটর বডির কাছে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারছি না। তো আমার কাছে মনে হয় যে আমাদের সাংগঠনিক ব্যর্থতাটাই সবচেয়ে বড়। তো এই ক্ষেত্রে আমাদের তরুণদের জন্য যেটা আমি উপদেশ দিব বা আমার মনে হয়, সেটা হচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং সংগঠনগুলো আছে সেগুলো যদি ব্যর্থ হয়, আমাদের তরুণ প্রজন্মের উচিত নতুন করে তারা সাংগঠনিকভাবে আগানো, নতুন সংগঠন তারা করুক, নতুন সংগঠন করে তারা আগায় যায়। এটা আমার কাছে মনে হয়। ধন্যবাদ। এই যে আমরা বারবার আসলে স্যার আমরা বলছি যে দক্ষতার কথা বা তরুণ পেশাজীবীদের দক্ষ হয়ে আসতে হবে বা সাংগঠনিক যে কথাগুলো বলছি, আসলে এগুলো একটা টার্ম কিন্তু তৈরি করে দিচ্ছে, যেমন ডিগ্রি বনাম স্কিল। আমাদের আসলে ডিগ্রিধারী লাইব্রেরিয়ান তৈরি হচ্ছে, তবে স্কিলড লাইব্রেরিয়ান আমরা পাচ্ছি না। এই যে একটা সমস্যা আমাদের তৈরি হচ্ছে, এই সমস্যাটা নিয়ে আমরা প্রত্যেকেই কথা বলছি, কিন্তু এর টেকসই কোনো সমাধান আসলে আমরা পাচ্ছি না। এর একটা টেকসই সমাধান যেটা আসলে আমরা আগামী 5 থেকে 10 বছরেও বা 15-20 বছরেও বা চলমান আমরা রাখতে পারবো, এই সমাধানটা আসলে কি হতে পারে? এটা ভালো কথা বলছেন। আহ, এইটা আসলে আমরা অনেক সাফার করছি। আমি পার্সোনালি আমার কথাই বলি, যে আমরা যখন মাস্টার্স পাস করে বের হলাম,
তখন যে প্রায়োগিক জ্ঞান, যে থিওরিটিক্যাল নলেজ নিয়ে বের হলাম, আমরা বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখলাম যে এটার অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। বাস্তবিক যে চেঞ্জগুলো পরবর্তীতে আসলো, তখন দেখলাম যে আমরা মাস্টার্স পর্যন্ত যা শিখে এসেছি তার অনেক কিছুই আসলে নতুন করে আবার শুরু হচ্ছে, মানে অনেক অনেক ক্ষেত্রেই আবার নতুন করে আমাদের পড়তে হচ্ছে। তো এই যে আহ, যে দক্ষতা আর আমাদের অর্জিত জ্ঞান, এটার মধ্যে যে পার্থক্য, ডিগ্রি আর অর্জিত জ্ঞানের স্কিলের মধ্যে পার্থক্য, এটা আসলে অনেক ভাইটাল। এবং এটা এক ধরনের অবভিয়াসই হবে। কারণটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট কিন্তু কোনো মৌলিক সাবজেক্ট না, এটা একটা হাইব্রিড সাবজেক্ট। আমাদের সাবজেক্টে প্রতিনিয়ত নতুন কিছু যোগ হয়। এই জন্য দেখা যাবে যে প্রত্যেক 5 বা 10 বছর পর পরই আমাদের কারিকুলাম ডেভেলপ হয়। তো যেটার সমস্যা, আমাদের এটা টেকনিক্যাল সাবজেক্ট, যার কারণে আমরা যে থিওরিটিক্যাল নলেজ নিয়ে আসছি, ওইটা যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আমরা শিখে না আসি, তাহলে কর্মক্ষেত্রে আমাদের একটা স্কিলে বড় সমস্যা তৈরি হবে। এই জন্য আমার যেটা সাজেশন সেটা হলো, আহ, প্রথমটা হচ্ছে যে আমাদের যারা ফাইনাল ইয়ারে থাকেন, সেটা অনার্স হোক বা মাস্টার্সে, এইখানে খুব ভালোভাবে ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো চালু করা। আমার সাজেশন থাকবে যে মিনিমাম 4 থেকে 6 মাসের যদি ইন্টার্নশিপ থাকে, যেখানে অর্জিত থিওরিটিক্যাল নলেজগুলো তারা কর্মক্ষেত্রে গিয়ে প্র্যাকটিক্যালি শিখবে এবং সেটার উপরে একটা রিপোর্ট দিবে বা তারা পরীক্ষা দিবে। এইটা হচ্ছে আমার একটা সাজেশন। যে এখন যে ইন্টার্নশিপ গুলো হয় আমাদের ক্ষেত্রে, আমরা যেটা দেখেছি খুব ভাষা ভাষা একটা ইন্টার্নশিপ, আসলে ওখানে স্কিল ডেভেলপমেন্টের কোনো সুযোগ নাই। আমি ইন্টার্নশিপটাতে খুব জোর দিতে চাই। আর একটা হলো যে প্রত্যেক আমাদের অর্গানাইজেশন গুলো অথবা লাইব্রেরি গুলোতেও কিছু ট্রেনিং পারপাসে কিছু স্পেস রাখা যেতে পারে, যে যেখানে আমাদের যারা প্রফেশনাল বের হচ্ছে ইউনিভার্সিটি থেকে, তারা এসে যেন কিছু ট্রেনিং করতে পারে। এই ধরনের ট্রেনিং সেন্টার থাকলেও খুব ভালো। সেটা ডিপার্টমেন্টে হতে পারে বা ডিপার্টমেন্টের বাইরেও হতে পারে। এই ধরনের ট্রেনিং সেন্টার যদি থাকে, তাহলে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে আমাদের শিক্ষার্থীরা এগুলো শিখে আসতে পারে। আর একটা বিষয় আমি যোগ করব, এখন অ্যালুমনাইদেরও একটা অর্গানাইজেশন আছে। আমাদের পেশাজীবী যারা আছেন প্রফেশনাল ক্ষেত্রে, তাদের মধ্যে অনেক যোগ্য পেশাজীবী আছেন, যারা একদম লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট যে বিষয়গুলো লাইব্রেরিতে আসছে, সেইগুলোর উপরে অনেক দক্ষ। তো আমার মনে হয় যে একটা দুইটা কোর্স যদি তাদের অনার্সে বা মাস্টার্সে রাখা যায়, যেটা এই প্রফেশনাল যারা আছে তারা পড়াবে, এবং তাদের অর্জিত জ্ঞান তারা তাদের এই জুনিয়রদের মধ্যে প্রবাহিত করবেন। এই ধরনের সুযোগ যদি থাকে, তাহলে তাদের স্কিল ডেভেলপমেন্টটা অনেক সুন্দর হবে এবং কর্মক্ষেত্রে যারা আছে তাদের সাথে জুনিয়রদের একটা সেতু বন্ধন তৈরি হবে। পরবর্তীতে তাদের স্কিল ডেভেলপ বলেন, জব মার্কেটে বলেন, সব জায়গায় একটা সুবিধা হবে। এটাই আমার কাছে মনে হয়। ধন্যবাদ। স্যার, আমরা যেহেতু আসলে উচ্চশিক্ষার ব্যাপারে কথা বলছি এবং আমরা আসলে অনার্স এবং মাস্টার্সের ব্যাপারটিকেই বিবেচনায় রেখে কথা বলছি যেহেতু, তো কিন্তু দেশে কিন্তু ডিপ্লোমা স্টুডেন্টও আছে আমাদের সাবজেক্টে। তো এই যে পাস কোর্স লাইব্রেরি এবং প্রফেশনাল একজন লং কোর্স লাইব্রেরি, অর্থাৎ যে অনার্স মাস্টার্স পড়ুয়া যে লাইব্রেরি প্রফেশনাল যারা রয়েছেন, এদের মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে কি কোনো দক্ষতা ভিত্তিক কোনো পার্থক্য রয়েছে, বা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে এদের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এক্ষেত্রে পার্থক্যের কথা যদি বলেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার কাছে মনে হয় যে এটা পার্থক্যটা অনেকটা ডাক্তার এবং ফার্মাসিস্ট যারা দোকানে আর ওষুধ বেচে তাদের মধ্যে। অর্থাৎ ডাক্তার কিন্তু রোগ সম্পর্কে জানেন এবং উনি ওই রোগে কোন ওষুধটা দিতে হবে সেটাও জানেন, কিন্তু ওষুধটা দেন কিন্তু আসলে যিনি ফার্মাসিস্ট তিনি, এবং তিনি একই সঙ্গে বিভিন্ন কোম্পানির যে ধরনের ওষুধ আছে সেটা সম্পর্কে উনি জানেন। তো আমার কাছে যেটা মনে হয় পার্থক্যটা তৈরি হয় সার্বিক জ্ঞানে। হ্যাঁ, আমি আমার নিজের থেকে যদি বলি যে আমার ইংরেজিতে মাস্টার্স আছে, আমি টিসল করেছি নর্থ সাউথ থেকে। কিন্তু যখনই আমি একজন অনার্স মাস্টার্সের সাথে কম্পেয়ার করি নিজেকে, তখন দেখি যে সেই ব্যক্তি যেই পরিমাণ কোর্স পড়েছে, যে থিওরিটিক্যাল পড়েছে, প্র্যাকটিক্যাল পড়েছে, আমি কিন্তু ওই পরিমাণ পড়িনি। যার কারণে আমার নিজের জ্ঞানের একটা অনেক পার্থক্য চলে আসে। আরেকটা বিষয় হলো যে পাণ্ডিত্যেও একটা পার্থক্য চলে আসে। যদিও যারা লাইব্রেরিয়ান তারা যদি পরবর্তীতে পড়াশোনা না করেন, তাহলে পার্থক্য খুব বেশি থাকে না। কিন্তু বাস্তবিকই যে একটা সার্বিক যে জ্ঞান, সেখানে একটা পার্থক্য চলে আসে। এই কারণে আমার
মনে হয় যে ফার্স্ট কোর্স এবং অনার্স মাস্টার্স এখানে একটা জ্ঞানের বড় পার্থক্য আমার আছে। স্যার আসলে দেখুন আমাদের তরুণ যার প্রজন্ম আছেন তাদের প্রত্যেকেরই একটা বড় অংশের একটা অভিযোগ রয়েছে যে আমাদের ফিল্ডে আমাদের লাইব্রেরি প্রফেশনের আসলে গবেষণার একটা অনেক বড় ঘাটতি রয়েছে। তো যে বিষয়টা নিয়ে আসলে আমরা কেউই খুব একটা কথা কিন্তু বলছি না। আমরা বারবারই দক্ষতার কথা বলছি, কিন্তু আসলে গবেষণা ছাড়া দক্ষতাটা তৈরি হওয়াটা কিছুটা অসম্ভবই বলা যায়। এই যে গবেষণার যে ঘাটতিটা আমাদের ফিল্ডে রয়েছে, এই একটা গবেষণার পরিবেশ তৈরি করতে আসলে তরুণ প্রজন্মদের কি ধরনের ভূমিকা রয়েছে, অথবা সরকার বা সামগ্রিকভাবে আমাদের সমাজ বা দেশের বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে উচ্চশিক্ষার যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এরা আসলে সামগ্রিকভাবে কি ভূমিকা আসলে রাখতে পারে এই গবেষণার ফিল্ডটা উন্নয়ন করার জন্য? এখানে আমি বলবো আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়দের ভূমিকা সবচেয়ে বেশি। এরপরে যারা লাইব্রেরি প্রফেশনের সিনিয়র আছেন তাদের অনেক বড় ভূমিকা আছে। আমি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছি এবং বাইরের দেশের শিক্ষা ব্যবস্থার কথা বলছি। ওখানে একজন স্টুডেন্ট তার রিসার্চ করা ছাড়া তার অনার্স ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি সে পাবে না, বিশেষ করে মাস্টার্স ডিগ্রি তো পাবেই না। হ্যাঁ, তো একজন ট্রু রিসার্চার অবশ্যই যখন প্রাথমিকভাবে শেখে সে একটা গাইডলাইন পেয়ে যায়, ভবিষ্যতের জন্য তার রিসার্চের একটা প্রোফাইলও তৈরি হয়। তো আমার যেটা অনুরোধ থাকবে যে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় যারা আছেন ওনারা যেন আমাদের স্টুডেন্টদেরকে অবশ্যই ট্রু রিসার্চটা শেখান, গাইডলাইনটা শেখান, নাম পাওয়া আসছে না, তাদের ওইখান থেকেই যেন একটা রিসার্চের ফ্রেমওয়ার্ক সম্পর্কে, রিসার্চ কিভাবে করতে হয় সেটা সম্পর্কে শেখান। আরো ভালো হয় যদি ওই সময়ই কো অথর হিসেবে হলেও যদি যদি ধরেন কোনো স্কোপাস ইন্ডেক্স নয়, যদি এরকম জার্নাল হলেও যেন তার একটা পাবলিকেশন তৈরি হয়ে যায়, এটা একজন শিক্ষার্থীর জন্য অনেক বড় গাইডলাইন হবে। এছাড়া যারা সিনিয়র আছেন এই লাইনে, যারা গবেষণা করেন, তারা যদি বিভিন্ন সময় ওয়ার্কশপ আয়োজন করেন যেখানে আমাদের তরুণ শিক্ষার্থীদেরকে গবেষণা কিভাবে করতে হবে সেটা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া যারা নিয়মিত রিসার্চার আছেন তারা যদি তরুণ শিক্ষার্থীদের কো অথর হিসেবে কো অপ করেন, এখন তো জানেন যে রিসার্চের কোলাবোরেশনটা খুব জনপ্রিয়, কোলাবোরেটিভ অথর হিসেবেও যদি তাদেরকে সম্পৃক্ত করেন তাহলে আমাদের তরুণরা আমার মনে হয় গবেষণায় আগ্রহী হবেন এবং তাদের এই গবেষণার দক্ষতাটাও তৈরি হবে। এছাড়া আমি আরেকটা সাজেশন করতে চাই, যদি তারা এই ক্ষেত্রেও সাপোর্ট না পায় সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা নিজেরাই রিসার্চ গ্রুপ করতে পারেন, কোনো সিনিয়র আন্ডারে বা কোনো শিক্ষকের আন্ডারে ওনারা রিসার্চ গ্রুপ করে ওনারা নিজেরাই পাবলিকেশনের দিকে আগাইতে পারেন। এক্ষেত্রে আমার মনে হয় আমাদের সিনিয়র যারা আছেন, শিক্ষক মহোদয় আছেন, অবশ্যই আমাদেরকে হেল্প করবেন, কিন্তু আমাদের আগ্রহ তো থাকতে হবে। এই আগ্রহটা আমাদের থাকা খুব জরুরি এবং আগ্রহটা তৈরি করাটাও আসলে আমাদের সিনিয়রদের এবং সম্মানিত শিক্ষকদের দায়িত্ব। ধন্যবাদ। স্যার আসলে আপনার সাথে আলোচনা করতে আসলে খুবই ভালো লাগছে। আমরা অনেক ইনফরমেশন আসলে পাচ্ছি, খুবই ইনফরমেটিভ একটি আলোচনা যাচ্ছে। তবে আমরা আসলে আমাদের সময়ের একদম শেষ প্রান্তে। আমি আপনাকে সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই যে আমাদের আসলে সকল কথা বা এই যে আজকের সেশন বা তার পূর্ববর্তী যে এই পর্বগুলো ছিল, এই সকল কিছুর আসলে মূল কথা একটি, সেটি হচ্ছে আমাদের এই লাইব্রেরি প্রফেশনকে একটি সম্মানজনক পেশা হিসেবে সমাজে স্বীকৃতি করা বা প্রতিষ্ঠিত করা এবং তরুণদের এই পেশার প্রতি আকৃষ্ট করা। তো এই যে আমাদের যে মূল লক্ষ্য, এই লক্ষ্যটি অর্জন করার জন্য অন্যান্য যে পেশাজীবী সংগঠনগুলো রয়েছে বা আমাদের যে সরকারি যে কিছু পদক্ষেপ যেগুলো গ্রহণ করা যেতে পারে, এই দুয়ের সম্মিলিত প্রয়াসটা আসলে ঠিক কতটা জরুরি বা এটা কিভাবে আসলে তরুণদেরকে এফেক্ট করবে, যদি একটু বলতেন। অবশ্যই করবে। আমি তরুণদেরকে আমি বলবো যে তারা যদি কিছু তারা যদি প্রতিষ্ঠিত হতে চায় এবং নিজের পেশাকে এবং নিজেকে যদি সম্মানজনক জায়গায় নিয়ে যেতে চায়, তাহলে তাদের যেটা সবচেয়ে জরুরি প্রয়োজন সেটা হচ্ছে লাইফ লং লার্নিং। একজন লাইব্রেরিয়ান, একজন শিক্ষক, একজন ডাক্তার, তাকে সারা জীবন পড়তে হবে। আপনি যদি মনে করেন যে আমার হচ্ছে আমি মাস্টার্স পাস করে গেলাম, ব্যাস আমি লাইব্রেরিয়ান হিসেবে সফল হয়ে যাব, এটা একদমই ভুল ধারণা। আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হবে, প্রতিনিয়ত লাইফ লং লার্নিং করতে হবে, সবসময় লার্নিং এর উপর থাকতে হবে, কিছু না কিছু শিখতে হবে। এইটা আমাদের প্রথম নিজেদেরকে প্রতিষ্ঠিত করার, সম্মানিত করার প্রথম পদক্ষেপ। এছাড়া আমি সবসময় বলবো যে যারা গবেষণায় নিয়োজিত হবেন বা বিভিন্ন ট্রেনিং নিবেন, তারাও নিজেদেরকে উন্নয়ন করতে পারবেন।
যারা এবং লাইব্রেরিতে এখন যেহেতু আইটির একটা বিশাল ইম্প্যাক্ট আছে, বিশাল আমি কি বলবো এনরোল আছে, সে কারণে আইটির পাইলটিংটাও খুব জরুরি। আমাদের নতুন শিক্ষার্থীরা তারা নিজেরা মিলেই 2-3 জনের গ্রুপ করে হলেও পাইলটিংটা, বিভিন্ন সফটওয়্যার পাইলটিংটা করা দরকার। আর সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রফেশনের একটা বড় ঘাটতি, সেটা হলো আমাদের ইংরেজি নলেজ। এইটা আমি বিশেষ করে বলবো যে আমাদের প্রফেশনের একটা বড় ঘাটতি। আমরা এটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও দেখছি যে ইংরেজি আমাদের খুবই দরকার এবং এই ক্ষেত্রে আমাদের একটা বড় দুর্বলতা রয়ে গেছে। তো আমাদের যারা তরুণ শিক্ষার্থী আছেন তারা যদি একটু এই বিষয়ে নলেজ দেন, নজর দেন, আমার মনে হয় যে তারা ইংরেজি আসলে তো এখন কোনো ভাষা নয়, এটা একটা টুল। তারা শিক্ষার দিকে অনেক এগিয়ে যাবেন, রিসার্চের দিকে অনেক এগিয়ে যাবেন এবং নিজেদেরকে প্রফেশনালি ডেভেলপ করবেন যদি তারা ইংরেজিতে দক্ষ হন। তো আর আরেকটা বিষয় না বললেই নয় যে আমি আবারও বলছি যে প্রফেশনাল অর্গানাইজেশনের অবশ্যই প্রয়োজন। নিজেদেরকে সংগঠিত করে এগিয়ে নিয়ে যাওয়া, এটা অনেক প্রয়োজন। তো তরুণদের জন্য এইটুকুই আমার সাজেশন থাকলো, অনুরোধ থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান এই আলোচনা এবং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি আমাদের এই লাইব্রেরি প্রফেশনটা আসলে যতটা সম্ভাবনাময়, তরুণ প্রজন্মের মাধ্যমে এই সম্ভাবনাময় পথ আরো বেশি মসৃণ হবে। এতক্ষণ পর্যন্ত দর্শক মন্ডলী যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।